হ্যাঁ, রাশেদ, তাহলে আমি বলে নিব একটু ইয়ে করে। 2 নাম্বার না? হ্যাঁ, স্যার, এই যে এটা নতুন ব্যাস, আঞ্চলিক ভিত্তিক ভৌত পরিবেশ ভূগোলেরই। ভূগোলের এটা নতুন এটা। ছাত্র। ও ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন, কোথায় থেকে আছেন, একটু কাইন্ডলি কি জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আজকে শুরু করি। প্রথম আমরা দেখলাম যে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ এবং ভূপ্রকৃতি। তাহলে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ এবং ভূপ্রকৃতিটা আমাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আগে ভালো করে দেখে নিব। তাহলে প্রথম আমরা দেখব হচ্ছে বৈশ্বিক কি ভূপ্রকৃতি, বৈশ্বিক ভূপ্রকৃতি। তারপর আমরা দেখব হচ্ছে, তাহলে বিশ্বকে যদি আমরা দেখি, তাহলে প্রথমে লিখব অঞ্চল ভিত্তিক। অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক। তাহলে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রকৃতি। আমরা প্রাথমিকভাবে যেটা দেখব সেটা দেখলাম যে, আমরা এটা দেখলাম যে পৃথিবী। এই পৃথিবীর আমরা দেখলাম পুরাটা গেছে না? আর ওই যে একটু কালিটা ওই মোটা করে লেখেন উপরেরটা, এই যে এটা একটু হালকা মোটা, আর একটু এত বাড়াই নেন। হ্যাঁ, একটু আরো, এত মোটা। হ্যাঁ আর একটু মোটা করে দিয়েছে। এটা ঠিক আছে। ওরা একটু মোটাই দেখে, মানে অনেকে একটু এই যতটুকু আছে। হ্যাঁ, এত মোটা, এত মোটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে পৃথিবীকে আমরা 3টা পয়েন্টে বিভক্ত করলাম। এই জায়গায় তাহলে আমরা এইটা দেখলাম হচ্ছে সমভূমি, এইটা দেখলাম আমরা মাল ভূমি, আর এটা দেখলাম আমরা পর্বত। তাহলে আমরা সিম্পলি যে জিনিসটা দেখলাম যে টোটাল পৃথিবীর হচ্ছে 58% সমভূমি, 24% মালভূমি এবং 18% কি পর্বত। তাহলে টোটাল পৃথিবীর 24% কি মালভূমি। 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 এটা একটু লিখে নেন। হয়েছে? জি স্যার, লেখা শেষ। তাহলে এখানে ধরেন মালভূমি এত মোটা হলে কিভাবে সম্ভব? মালভূমি, পর্বত আর সমভূমি, এই 3টা মিলে
আরো কিন্তু দুইটা জিনিস আছে, সেটা কি কি বলেন আপনারা দেখি। মানে আরো দুইটা জিনিস পর্বত, মালভূমি এবং সমভূমি জুড়ে আছে, সেটা কি? জলরাশি স্যার। হুম? উপত্যকা। না, উপত্যকা জলরাশি। না, নদী। না। সিম্পল দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মরুভূমি, আর একটা হচ্ছে বনভূমি। ঠিক আছে? তাহলে জেনারেল আপনার ভূপ্রকৃতি পৃথিবীতে তিনটা, কি কি প্রধান? পর্বত, মালভূমি আর সমভূমি। আর পর্বত, মালভূমি, সমভূমি জুড়ে আরো দুইটা জিনিস আছে প্রধানত, সেটা কি? মরুভূমি। মরুভূমি মানে যেখানে অ্যাবসেন্স অফ ভেজিটেশন, উদ্ভিদ এবং প্রাণী নাই যেখানে, সেইটা মরুভূমি। আর বনভূমি যেখানে কি প্রচুর উদ্ভিদ, যেখানে কি জনবসতি নাই। মরুভূমি নিয়ে প্রশ্ন অনেক এসেছে, যেমন হচ্ছে দেখেন, বৃহত্তম মরুভূমি কোনটা? অ্যান্টার্কটিকা। বৃহত্তম মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিকা, এটা কি শীতল। আর হচ্ছে বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, এটা 91 লক্ষ। এইটা হচ্ছে 91 লক্ষ স্কয়ার কিলোমিটার, আর এটা প্রায় হচ্ছে 1.5 কোটি। ঠিক আছে? এখন দেখেন, মরুভূমি নিয়ে তিনটা মরুভূমি নিয়ে প্রশ্ন আসলো। একটা হচ্ছে তিব্বত, এটা হচ্ছে শীতল মরুভূমি, এটা 45-এ আসলো। আচ্ছা স্যার, বৃহত্তম উষ্ণ তার পাশে কি লিখছেন? সাহারা, সাহারা, সাহারা। সাহারার পরে ওই যে 91 এর পরে ওই যে 50K নাকি, বুঝতেছি না। স্কয়ার কিলোমিটার, SQK, SQK মানে হচ্ছে স্যার একটু কিলোমিটার। আচ্ছা আমি বলে দিচ্ছি স্যার আগে। একটু আচ্ছা মোটা আমি করে বলে নিলে দিচ্ছি, আমি ভালো বলে হয়। দিচ্ছি, ঠিক আছে, আপনি আগে শেষ করি, তারপরে বলে দিচ্ছি। তিব্বত, তিব্বতের পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া। এটা আমরা দেখলাম 45 BCS-এ আসলো। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে কি চীন। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গোবি, এটা হচ্ছে চীন আর মঙ্গোলিয়া। এইটা হচ্ছে 41 BCS-এ আসলো। আসলে একটা জিনিস জানা আর ওইটাকে প্রবলেম হিসেবে মনে করা, জানতে চাওয়ার প্রবলেম হিসেবে মনে করা, দুইটা ডিফারেন্ট জিনিস। আপনি যেটা জানার দরকার, আপনি কোয়েশ্চেনের একটা সময় দেওয়া হবে, আপনি সেটা কোয়েশ্চেন করবেন। আগে দেখবেন যে আমি যখন আপনাকে পড়াচ্ছি বা শেখাচ্ছি বা বুঝাচ্ছি, তার মধ্যে জিনিসটা আসছে কিনা, না আসলে তখন ডিফারেন্ট কথা। তাহলে আমরা দেখলাম পৃথিবীর মোট আয়তনের 18% কি পর্বত, 24% মালভূমি, 58% সমভূমি। এই অংশটা জুড়ে আরো দুইটা মানে পরগাছা ভূপ্রকৃতি যেটা বলা যায়, সেটা হচ্ছে মরুভূমি আর বনভূমি। তাহলে বৃহত্তম মরুভূমি কোনটা? অ্যান্টার্কটিকা, এটা শীতল মরুভূমি, এটা হচ্ছে 1.5 কোটি বর্গ কিলোমিটার। আর বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা, এইটা হচ্ছে আয়তন হচ্ছে 91 লক্ষ বর্গ কিলোমিটার। এটা
আপনার যেহেতু বুঝতে কষ্ট হচ্ছে, আমি এটা বাংলায় লিখে দিই। বর্গ কিলোমিটার, ঠিক আছে, বর্গ কিলোমিটার। এখন আমরা মরুভূমি থেকে দেখলাম যে উচ্চতম মরুভূমি কোনটা পৃথিবীর? তিব্বত। এটা একটা শীতল মরুভূমি, এটা 45°C আসলে, এটা চীনে। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ উষ্ণ মরুভূমি কোনটা? ভিক্টোরিয়া। এটা 45°C আসলে, এটা অস্ট্রেলিয়া। আর পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ শীতল মরুভূমি কোনটা? গোবি। এটা মঙ্গোলিয়ার চীনে আসলে। তাহলে এবার আমরা বনভূমি দেখব। বনভূমি থেকেও বেশ কিছু প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা প্রথম দেখলাম হচ্ছে তৈগা। প্রথম দেখলাম হচ্ছে আমরা তৈগা। এটা কোথায় আছে? সাইবেরিয়া। বৃহত্তম দেখলাম কোনটা? তৈগা। এটা কোথায়? স্যার একটা কথা বলতাম। সাইবেরিয়া। পরে এটা কোথায়? সাইবেরিয়া। তাহলে এইটা হচ্ছে বৃহত্তম বনভূমি। কিতম? বৃহত্তম বনভূমি। এরপরে আমরা দ্বিতীয় লিখলাম হচ্ছে অ্যামাজন। আমাজন এটা হচ্ছে সর্বোচ্চ বৃক্ষ। আর তৃতীয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি? সুন্দর বন। এইটা বৃহত্তম ম্যানগ্রোভ। তাহলে আমরা প্রথম যে জিনিসটা দেখলাম যে মরুভূমি পৃথিবীতে 18% কি পর্বত, 24% মালভূমি, 58% কি সমভূমি। আর এর মধ্যে আছে হচ্ছে মরুভূমি হচ্ছে আর বনভূমি। তাহলে মরুভূমির মধ্যে আমরা দেখলাম বৃহত্তম অ্যান্টার্কটিকা। এটা কি শীতল মরুভূমি, এটা 1.5 কোটি বর্গ কিলোমিটার। আর বৃহত্তম আমরা দেখলাম উষ্ণ মরুভূমি, এটা কি সাহারা, এটা 91 লক্ষ বর্গ কিলোমিটার। এর মধ্যে মরুভূমি থেকে 3টা প্রশ্ন এসেছে দেখলাম। উচ্চতম মরুভূমি তিব্বত শীতল, এটা 45°C। ভিক্টোরিয়া, এটা 45°C। আর গোবি মরুভূমি হচ্ছে কি চীন মঙ্গোলিয়া, 41°C। আর বনভূমির মধ্যে আমরা বৈচিত্র্যপূর্ণ 3টা দেখলাম। তৈগা, এটা পৃথিবীর বৃহত্তম, এটা সাইবেরিয়ায়। অ্যামাজন, এটা সর্বোচ্চ বৃক্ষ, এইটা আছে হচ্ছে ব্রাজিলে, প্রধানত ব্রাজিল। আর পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে বাংলাদেশ। এগুলো থেকে অনেক প্রশ্ন। আচ্ছা, একজন কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। রেশনাল কিছু হলে বলেন। স্যার লেখাগুলা একটু আনক্লিয়ার লাগতেছে, একটু যদি কালিটা মোটা হইতো ভালো হইতো স্যার। কোনটা? ইনটা যদি আর একটু মোটা হইতো স্যার, দেখতে সুবিধা হইতো। আপনার অসুবিধা হচ্ছে? আমরা এর থেকে পাতলা কালি দিয়ে লিখি। আপনার অসুবিধা হচ্ছে যেহেতু আরেকটু মোটা করে জি লিখছি, স্যার। অসুবিধা নেই। ঠিক আছে। আসলে প্রবলেম হচ্ছে কি, এই ক্ষেত্রে হচ্ছে নেটওয়ার্কের কিছু প্রবলেম থাকে, মোবাইলের কিছু প্রবলেম থাকে। আবার ব্যাপার হচ্ছে যে দৃষ্টিশক্তি সবার যেহেতু সমান সেটাও না। ওই জন্য যেহেতু আপনার অসুবিধা হচ্ছে, আমি আরেকটু মোটা করে লিখছি, ডোন্ট ওয়ারি। আর কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। না, জি না, আপনি স্যার না, সবাই যার যার স্যার, যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, স্যার, গত ক্লাসে ওই আমরা যে ভূপ্রকৃতির 3টা পার্ট পড়ছিলাম, টারশিয়ারি, প্লাইস্টোসিন, তারপরে হলো প্লাবন। প্লাইস্টোসিন, স্টোন না, প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন, হ্যাঁ। স্যার এখানে টারশিয়ারি আমার একটু কনফিউশন। লেকচারে স্যার, লেকচারে আমরা শিখলাম স্যার হলো 8%, বাট অন্যান্য জায়গায় আমি 12% দেখছিলাম স্যার। তো কোনটা কত? পড়বো স্যার? কোনটা? 12%। 12% টারশিয়ারি যেটা স্যার, টারশিয়ারি? কোথাও 12%। 12% আপনি দেখেননি। আর যেটা দেখেছেন সেটা অ্যাকসেপ্টেবল কিছু না। মানে আমরা যেহেতু এই সাবজেক্টটা পড়াই,
সুতরাং জি এই স্যার। সাবজেক্টে যতগুলো মেটেরিয়াল বা যা কিছু আছে এইটা পাওয়ার সাথে সাথে একটা করে স্পেসিমেন কপি আমাকে কি করা হয়, দেওয়া হয়, বা আমি নিজের প্রয়োজনই এটা কি করি, খুঁজে নিই, কোথাও এরকম লেখা নাই। আর তাহলে কি স্যার ওইটা 8%ই লিখবো স্যার? হ্যাঁ, আর যদি লেখা থাকে তাহলে সেটা একসেপ্টেবল কিছু না, ঠিক আছে। একসেপ্টেবল কিছু না। এগুলো বিভ্রান্ত হবেন না। অ্যাকচুয়ালি আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, অলদো দিস আর ভেরি টাইম কিলিং টক, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি একজন বিসিএস ক্যান্ডিডেট, আপনাকে পড়তে হবে বিসিএস স্ট্যান্ডার্ডে। ওখানে অ্যাডমিশন গাইড, ওখানে নোট, ওখানে সিট, ওখানে কি আছে, এই বিষয়গুলো আপনাকে প্রচন্ড ক্ষতি করে একটা পর্যায়ে, প্রচন্ড ক্ষতি করে। আমরা তো আপনাদেরকে পড়াচ্ছি, আপনি কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেডের যে বই আছে এটা বিসিএস এর জন্য বা আদার্স যার বিসিএস এর জন্য যেগুলো কোয়ালিফাইড গ্রন্থ আপনি সেগুলো পড়বেন। আর আমরা যেটা, এবং আমরা এখানকার সবচেয়ে সিনিয়র মোস্ট টিচার, আমরা আপনাদের সবকিছু একেবারে রেডি করে আমি আপনাদেরকে পড়াবো। সুতরাং এটার সাথে ওইটা মিলছে কিনা, ওইটার সাথে অমুক ওয়েবসাইট এটা আছে, অমুক জায়গায় এটা আছে, আমি আপনাকে যেটা পড়াচ্ছি আপনি এটা 100% আগে কি করেন, ক্লিয়ার করেন। প্লাইস্টোসিন সোপান, আপনি যে শব্দটা বললেন ওইটা হচ্ছে ওই বইয়ে যদি ওইটা লেখা থাকে তাহলে ওইটাও ভুল, জায়গাটা হবে প্লাইস্টোসিন। হ্যাঁ, প্লাইস্টোসিন। আপনি প্রথম কথা যে প্রথম দিকে আপনারা এরকম বিভ্রান্ত অনেক হন, এই বিভ্রান্তি থেকে ইয়ে করে একদিকে কনসেন্ট্রেট করে আপনি আগে এটা শেষ করেন, দেখবেন আপনার সবকিছু কাভার হয়ে যাবে। আর কারো কোনো ইয়ে আছে, কোয়েশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে? বলেন বলেন বলেন। স্যার ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে আপনার জলাবন। আপনি জোয়ার ভাটায় দেখবেন 6 ঘন্টা কি জোয়ারের পানির নিচে ডুবে থাকে যে বন, অর্থাৎ জোয়ার ভাটা প্রবণ অঞ্চলে যে বনভূমিটা দেখা যায় সমুদ্রের তীরে, এটাকে বলা হয় ম্যানগ্রোভ। গুড কোয়েশ্চেন। তারপর আচ্ছা, গুড, তাহলে আমরা এগিয়ে যাই। এটা স্ক্রিনশট করে নেন ভাই একটু। এটা একটু স্ক্রিনশট করে নেন, ঠিক আছে। আমরা তাহলে পরের চ্যাপ্টারে চলে গেলাম। এখন আমরা বললাম যে পৃথিবীর মোট হচ্ছে কি 58% সমভূমি, 24% মালভূমি, 18% পর্বত, ঠিক আছে। এখন এইটার উপরে আবার কিছু মরুভূমি বনভূমি আছে। তো এগুলো যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমরা কোনোভাবেই কি করতে পারবো না, অ্যান্সারটা করতে পারবো না। তাহলে একটু ভালো করে লক্ষ্য করবেন, আমরা এখানে 10টা সেগমেন্ট দেখব। এবার দেখা যাচ্ছে, একটু দেখ, আচ্ছা এটা না, আচ্ছা এবার ভালো করে বোঝা যাচ্ছে, একটু দেখেন তো। একজন একটু দেখতে অসুবিধা বলছিলেন। জি স্যার। জি স্যার, জি বোঝা জি জি। যায়। আসলে ব্যাপার হচ্ছে কি, শোনেন, বোর্ড তো এখানে লিমিটেড। আমরা যে অফলাইনে ক্লাস নিই, এই অফলাইনে ধরেন বোর্ড 2টা থাকে, কিন্তু এখানে অনলাইনে ক্লাস নিচ্ছি, এখানে আমাদেরকে দেখাতে, বোঝাতে, শিখাতে সবকিছু হচ্ছে। তো এই জন্য লেখাটা একটু মডারেট সাইজ হলে ভালো হয়। কিন্তু অনেকের আবার প্রবলেম, দূর থেকে দেখতে সমস্যা, তাহলে একটু মোটা করছি, আর মোটা করা সম্ভব না। হ্যাঁ, অন্য ক্লাস হলে হতো, কিন্তু ভূগোলে যেহেতু অনেক ইয়ে করতে হয়। এখন 10 ধরনের ভূপ্রকৃতি। তারপরেও যদি হয়, আপনাদের জন্যই তো আমি, আমার জন্য তো আপনারা না, আমি তারপরেও ইয়ে করব। কত ধরনের ভূপ্রকৃতি? 10। এই 10 ধরনের ভূপ্রকৃতি থেকে আপনি বিসিএস এ একটা কোয়েশ্চেন কমন পান। আপনি দেখেন ইংরেজিতে একটা মার্কস পাওয়ার জন্য আপনাকে কি পরিমাণ পরিশ্রমটা করতে হয়, অঙ্কে একটা মার্কস পাওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে, কিন্তু পিএসসি সবসময় কি করে, মার্কস গুনে। পিএসসি সবসময় কি গণে, মার্কস গুনে, যে সে টোটাল মার্কস কত পেল, কোন সাবজেক্টে কত মার্কস পেল, এটা নিয়ে পিএসসির কোনো হেডেক নাই।
তাহলে সিম্পলি আমরা প্রথম দেখলাম, 1 নাম্বার দেখলাম যে পর্বত। এক নাম্বার আমরা দেখলাম পর্বত। তাহলে এখন স্টুডেন্টদেরকে যদি বলি পর্বত কি, তাহলে স্টুডেন্ট কি করতে পারবে না, এটা বলতে পারবে না। পর্বত কি? এইটা সাধারণত 1000 মিটার প্লাস কি উঁচু। এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে যে মালভূমিও তো 1000 মিটার প্লাস উঁচু, তাহলে সেটা পর্বত নয় কেন? কারণ এইটার কি থাকে, উপরিভাগ কি থাকে, খাড়া থাকে, এই জন্য এটা পর্বত। তাহলে সর্বোচ্চ কোনটা? এভারেস্ট, 8850 মিটার। আর বৃহত্তম আন্দিজ। আন্দিজটা কোথায়? দক্ষিণ আমেরিকা। তাহলে পৃথিবীর উচ্চতম, সর্বোচ্চ, পৃথিবীর বৃহত্তম, এই দুইটা তো আসেই, আন্দিজ আর এভারেস্ট। এভারেস্ট হচ্ছে হিমালয়। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের উচ্চতম কোনটা, এটাও মাঝে মাঝে আসে। বাংলাদেশের উচ্চতম তাজিং ডং, দেখেন এটা অনেকবার এসেছে। এটাকে কি বলা হয়? বিজয়। বিজয় এটা কোথায়? বান্দরবান। এইটা হচ্ছে 1231 মিটার। ক্লিয়ার? এইটা আপনি কি করে নেন, এইটা আপনি হচ্ছে স্ক্রিনশট করে নেন, এবং এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে করতে পারেন। এক 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 হলো। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন। একটা জিনিস, কেউ আমার জন্য আসেননি। স্যার আন্দিজের পরে কি লিখছেন? আমেরিকার আগে? দক্ষিণ আমেরিকা, দতের দক্ষিণ, দক্ষিণ আমেরিকা, স্যার সাউথ। মালভূমি কি? হ্যাঁ, মালভূমি কি? মালভূমিতে তো আমরা যাবই। এটা কোনো বুঝতে পারছেন কিনা, এটার কোনো সমস্যা আছে কিনা বলেন। আর সর্বোচ্চ আর বৃহত্তম মধ্যে কি বোঝাইছেন আপনি? সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু, সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু, আর বৃহত্তম মানে সবচেয়ে বড়, যেটা ব্যাপ্তি যেটা বেশি সেটা হচ্ছে বৃহত্তম, আর সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু, সবচেয়ে উঁচু। আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার তাজিং ডংকে দ্বিতীয় উচ্চতম। তাজিং ডং দ্বিতীয় উচ্চতম মানে বুঝলাম না। স্যার এটা বুঝতে পারতেছি না স্যার, এই তাজিং ডংটা কি? বাংলাদেশের উচ্চতম হচ্ছে কোনটা? তাজিং ডং, বিজয়, বান্দরবান। এটার উচ্চতা কত? 1231 মিটার। এই অসুবিধা হচ্ছে? না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, বাংলাদেশের উচ্চতম হচ্ছে কোনটা? তাজিং ডং, বিজয়। এটা কোথায় আছে? বান্দরবানে। আর এটার উচ্চতা কত? 1231 মিটার। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমরা পরেরটাই চলে যাই।
এরপরে একটা ছাত্রী কোয়েশ্চেন করলো না যে মালভূমি, হ্যাঁ এখন তো আমরা মালভূমিতে আসবো। দ্বিতীয় যেটা সেগমেন্ট দেখলাম সেটা হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে মালভূমি। 2 নাম্বার আমরা দেখলাম কি, মালভূমি। এখন মালভূমিটা কি, 1000 মিটার প্লাস কি উঁচু। তাহলে আপনারা আবার আমাকে পাল্টা প্রশ্ন করবেন যে স্যার 1000 মিটার প্লাস যদি কি হয়, উঁচু হয়, তাহলে এটা মালভূমি, আপনি পর্বত না কেন? 1000 মিটার প্লাস যদি উঁচু হয়, তাহলে এটা আপনি কি মালভূমি বলছেন, এটা পর্বত বলছেন না কেন? আগে বললেন যে পর্বত, তাহলে এটা পর্বত নাই কেন? কারণ এটার কি উপরিভাগ কি সমতল। এবার বুঝলেন যে 1000 মিটার প্লাস হচ্ছে কি উঁচু, কিন্তু উপরিভাগ কি সমতল, এইটাকে বলা হয় কি মালভূমি। এইটাকে বলা হয় মালভূমি। এখন তাহলে আমরা এখানে পড়াশোনা করছি, প্রথম হচ্ছে শিখতে, আর তার থেকে বড় উদ্দেশ্য হচ্ছে চাকরি পেতে। সুতরাং চাকরি পাওয়ার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা আমাদেরকে ডেফিনেটলি জানতে হবে। তাহলে হচ্ছে উচ্চতম পামির। এই পামিরকে কি বলা হয়? আপনারা ছোট থেকে পড়ে আসছেন, পৃথিবীর ছাদ। ছাদ। এটার সর্বোচ্চ উচ্চতা 4730 মিটার। দেখেন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কোনটা? তাজিংডং, 1231 মিটার। 4×12 = 48, প্রায় 4 গুণ উঁচু কোনটা? পামির। আর পৃথিবীর ছাদ বলা হয় কি কারণে? এখান থেকে এটা ধরেন পামির, এখান থেকে দেখেন হিমালয়, তারপরে কারা কোরাম, তারপরে আলতাই, তারপরে ইয়াবলেনয়, তারপরে হিন্দুকুশ, কুনলুন, লুসাই, আরাকান। প্রায় এর ছাড়াও সুলেমান, খিরচর, জাগ্রস, এলব্রাস, তারপরে বিন্ধ্যা, মেঘালয়, এতগুলো পর্বত সৃষ্টি হয়েছে কোথায়? পামির থেকে। এই কারণে পামিরকে বলা হয় পৃথিবীর ছাদ। এখন এই পর্যন্ত আপনাদের হলে আমাকে প্রশ্ন করেন যদি কোনো এই ব্যাপারে কনফিউশন থাকে। স্যার পামিরটা কোথায় অবস্থিত? পামিরটা অ্যাকচুয়ালি তিব্বতে অবস্থিত। পামিরটা হচ্ছে তিব্বতে অবস্থিত। পামিরটা হচ্ছে তিব্বতে অবস্থিত। অ্যাকচুয়ালি হিমালয়টা হচ্ছে পামিরের একটা অংশ, ঠিক আছে? পামির মালভূমি থেকে হিমালয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটা স্পেসিফিক তিব্বত থেকে ছড়িয়ে গেছে ইরান পর্যন্ত, ওদিকে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান পর্যন্ত, ওইদিকে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান পর্যন্ত, এদিকে চীন, মঙ্গোলিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস পর্যন্ত, আর দক্ষিণে ভারত পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে পামির রেঞ্জ।
কিন্তু পামিরের যে মূল লোকেশনটা সেটা হচ্ছে আপনার তিব্বতের মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? আর তাহলে পরের চ্যাপ্টারে যাব। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন বলেন ভাই বলেন। স্যার আমরা যখন পড়ি এছাড়াও তো অনেক ডিটেলস বইয়ে বা অন্য কোথাও থাকে, তো আমরা হচ্ছে লেকচারের বাইরে আরো কি কি পড়তে পারবো এবং রিটেনের জন্য কোন কোন টপিক ভালো হবে বা কিছুই কোন পড়তে টপিক হবে না, বলবেন? কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। আমি মাপ চাই, ক্ষমা চাই। আমি মাপ চাই, ক্ষমা চাই। এই জাতীয় চিন্তা ভাবনাগুলোর জন্য আমি জোড়হাত করে কি ক্ষমা চাই। 2020 সালে আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ারে, সরি 2000 সালে 2002 সালে আমি ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে ফেলেছি। 2020 সালে আমি 2000 সালে আমি 2002 আমি ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে ফেলেছি। তখন থেকে আমি বিসিএস এর ক্লাস নিই। আমি 27তম বিসিএস এ প্রথম কোয়ালিফাইড পিলির। তখন থেকে এ পর্যন্ত আমি কি করছি? ক্লাস নিচ্ছি। এখানে আমি 3 ধরনের ছাত্রছাত্রী দেখি। এক ধরনের ছাত্রছাত্রী হচ্ছে বাধ্য এখানে এসেছে, বাবা মা আদার্স চাপ এই সেই বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড এখানে কোচিং করে, বা যেই মেয়ের পিছনে সে ঘুরে সে এখানে কোচিং করে, বা বন্ধু বান্ধব এখানে এসেছে বলে এসেছে। এরা হচ্ছে মানে জাস্ট বর্জ্য, মানে ক্লাসের বাকি স্টুডেন্ট গুলো পড়াশোনা সবকিছু শেষ করে দেয়। এরা কিছুই বোঝে না, কিচ্ছু বোঝে না, কোনো ধারণা নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু বিশাল পণ্ডিতি করে আর পোংটামি করে ক্লাসটাকে ম্যাসাকার করে দেয়। দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে যারা অতিমাত্রায় সচেতন, প্রয়োজনের থেকে 20 গুণ সচেতন। এই নোট, এই শিট, ওই বই, ওই গাইড, এখানে অমুক, ওখানে তমুক, ইন্টারনেট এটা বলছে, ওখানে ভুল, ওখানে সঠিক। এই ধরনের স্টুডেন্ট গুলোকে দেখা যায় এরা ধানাই ফানাই প্রচুর করে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম বিসিএস এ যায় দেখা যাচ্ছে যে প্রায় হচ্ছে পিলিতে টিকার কাছাকাছি চলে গেছে, কিন্তু কি হয় না, পিলিতে কি করতে পারে না, টিকতে পারে না। 2-1 মার্কের জন্য টিকতে পারে না, বেচারার এজটা শেষ হয়ে যায়। তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট দেখা যায় যে এরা বুঝতে পারে, এদের সুবুদ্ধি আছে, যে পিলিতে আমি 200-র মধ্যে 110 প্লাস পেলে আমি টিকবো। অর্থাৎ আমাকে 55% মার্কস পেলেই পিলিতে আমি টিকবো, আমাকে কি করতে হবে না, 50%-এর কিছু বেশি পারলে আমি টিকে যাব। রিটার্নে দেখা যাচ্ছে 55 প্লাস করলে আমি টিকে যাব, আর ভাইভাতে তো আমি পাস করলেই টিকে যাচ্ছে। সুতরাং তারা চিন্তা করে যে একটা টিচার একটা বিষয়ে কি করে, এই 15-16 বছর 20 বছর ধরে ক্লাস নেয়, সুতরাং সে আমাকে যেটা পড়াচ্ছে সে সবকিছু পড়ে শিখে বুঝে জেনে আমাকে আমার উপযোগী যেটা দরকার প্রয়োজন সেটা আমাকে পড়াচ্ছে। এর সাপ্লিমেন্ট হিসেবে লেকচার শিট আছে, তার সাপ্লিমেন্ট হিসেবে কনফিডেন্সের যে বই আছে সেটা আছে। আমরা এখানে 30 বছর ধরে 25 বছর প্লাস হলো আমরা শুধু ক্যাডার বানিয়ে যাচ্ছি, এটা আমাদের কাজ। তারা বুঝে যে যেহেতু এরা এক্সপার্ট, এই বিষয়ে তাদের এক্সপার্টিজ আছে, সুতরাং আমি এ বিষয়ে কিছুই জানি না, আমি রিয়ালি ব্লাইন্ডার, আমাকে এবছর এটা বুঝতেই 10 বছর লাগবে, সুতরাং এ পথ ধরেই আমি এগিয়ে যাই। তাহলে তারা প্রথম বিসিএস ক্যাডার হয়। এমন অনেককে দেখেছি অ্যাপিয়ার্ড দিয়ে মেধা তালিকায় প্রথম হয়েছে। সুতরাং আমি আপনাকে একটা কথা বলি, আপনি পড়াশোনা করেছেন, পড়াশোনা শেষ করেছেন, আপনি একজন গ্রাজুয়েট, তাহলে এখানে এসেছেন আপনি চাকরি পেতে। আমি ধরেন ভূগোলে নৈতিকতা এক্সপার্ট, আমার এক্সপার্টিসটা আপনি নেন। শাহ আলম স্যার বাংলায় এক্সপার্ট, বাংলার এক্সপার্টিসটা নেন। রানা ঘোষ লিটারেচার এক্সপার্ট, তার এক্সপার্টিসটা নেন। নায়েব ডেইলি সায়েন্স এক্সপার্ট, তার এক্সপার্টিসটা নেন। ঠিক আছে? আপনি সবার এক্সপার্টিসটাকে কাজে লাগিয়ে আপনি সামনের দিকে এগিয়ে গেলে আপনি প্রথম বিসিএসসি কোয়ালিফাই করবেন। আর যদি আপনি লেজে গোবরে করে ফেলেন, এটা না ওইটা, ওইটা না ওইটা, ওইটা না ওইটা, তাহলে দেখবেন আপনি ঠিক আছে 5-6 পর বিসিএস পরে যে আপনি দেখা যাচ্ছে পিলিতে টিকার কাছাকাছি চলে যাবেন, কিন্তু আপনার রেসটা শেষ হয়ে যাবে। ওই জন্য অনুরোধ, আমরা যেটা এখন পড়াচ্ছি সেটা মনোযোগ দিয়ে পড়েন। লেকচার শিট যেটা আছে দেবে, লেকচার শিট দেবে, লেকচার শিট থেকে পড়েন। তারপর বই যেটা দিচ্ছে 1-2টা সেটা দিয়ে দেখেন।
ভাই কনফিডেন্স হচ্ছে বিসিএস কোচিং, একমাত্র বিসিএস কোচিং কনফিডেন্স। বাকিগুলো অ্যাডমিশন, প্রকাশনা, এই সেই, প্রাইমারি, জব, ব্যাংক, ওদিকে আপনার দরকার নাই। আমরা যেটা বলছি আপনি শুধু সেটা ধরে আগান। দেখেন আপনি যদি পিলিতে 170 নম্বর কমন না পান তাহলে আমাদেরকে বলবেন কনফিডেন্স। আমরা সর্বোচ্চ আমাদের খরা গেছে একবার 157 কমন পড়েছে, 157টা কোয়েশ্চেন কমন পড়েছে 200টার মধ্যে। সেইবার কনফিডেন্স, সেইবার 87 না 88তে যেন টিকিয়েছিল 200-র মধ্যে। সুতরাং আপনাকে ক্যাডার হতে হবে। মনে রাখবেন 10টা জিনিস দিয়ে আপনার কোনো লাভ নাই। আমাদের উপর ভরসা রাখেন, আমাদের উপর ভরসা রাখেন। 25-30 বছর ধরে আমাদের উপর ছাত্রছাত্রী ভরসা রেখেছে। আপনার মেধা এবং শ্রম অপচয় করবেন না। স্যার এরপরে আমরা 3 নাম্বার যেটা দেখলাম, একজন কথা বলেন না, সবাই কথা বলেন, সবার অপশন ডেমোক্রেসি। স্যার ওই হিমালয়, কারাকোরাম, আলতাই এগুলা কি স্যার সিকোয়েন্সিয়ালি পড়বো নাকি এগুলা পামির জাস্ট থেকে, পামির থেকে এগুলো পড়া, পামির থেকে এগুলো সৃষ্টি, সিকোয়েন্স অনুযায়ী পড়ার দরকার নাই। পামির এগুলো পড়ারই পামির দরকার নাই। মালভূমি থেকে সৃষ্ট যে পর্বতগুলা না, সেগুলাই? এগুলো পড়ারই দরকার নাই। কারাকোরাম, আলতাই, ওই যে একটা ছাত্রী প্রশ্ন করলো না, ওই প্রশ্নটার উত্তর ওইটা লিখে দিলাম। কারণ শোনেন, আমি তো আপনাদের জন্য এসেছি, আপনারা তার আমার জন্য আসেননি। সুতরাং আপনাদের প্রতিটা বিষয় বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। হ্যাঁ, একজন প্রশ্ন করলো ওই জন্য বললাম, না হলে পৃথিবীর ছাদ কেন, ওই জন্য। পড়বো আমি, লিখবো আমি, নোট করব আমি, গবেষণা করব আমি, কোয়েশ্চেন সংগ্রহ করবো আমি, সবকিছু আপনাদের হয়ে আমি করে আপনাদেরকে আমি রেডিমেড তুলে দিব। হ্যাঁ, এইটা আপনি নিশ্চিন্ত থাকবেন, সব সময় এটা নিশ্চিন্ত থাকবেন যে মেম্বারের একটা টিম আপনার জন্য কাজ করছে, আপনাকে সব আমি রেডিমেড, আমরা রেডিমেড দিব। তাহলে দেখেন পাহাড়টা হচ্ছে দেখেন এইরকম, পাহাড়টা এরকম। পাহাড় থেকে খুব বেশি প্রশ্ন আসে না, মাঝে মাঝে আসে। আর এই এই মাঝে মাঝে এসে 1-2টা মার্কই সবকিছু নির্ধারণ করে দেয়। তাহলে পাহাড়টা কি 500 থেকে 1000 মিটার উঁচু। 500 থেকে কি 1000 মিটার উঁচু। ওই যে আপনি বললেন না যে দেখেন এখানে দেখেন কিন্তু আহ এইটা আবার হচ্ছে উপরিভাগ কি ঢালু, আর সর্বোচ্চ কোনটা গারো পাহাড়। সর্বোচ্চ কোনটা গারো পাহাড়। সিম্পল। তাহলে গারো পাহাড়টা কোথায়? ময়মনসিংহ। ব্যাস। পাহাড় এটা কি পৃথিবীর মধ্যে? না না, এখন এখন ব্যাপার হচ্ছে কি যে পাহাড় কিন্তু, গুড কোয়েশ্চেন, যে বললেন পৃথিবীর মধ্যে, গুড কোয়েশ্চেন। পৃথিবীতে কিন্তু পাহাড় কনসেপ্টটা নাই। আবার আরেকটা কনসেপ্ট নাই, হচ্ছে টিলা। পৃথিবীতে টিলা কনসেপ্টও নাই, আবার কি নাই, পাহাড় কনসেপ্ট নাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যে দেশে বিসিএস দিচ্ছি সেই দেশে কনসেপ্টটা আছে, এই জন্য আমাদের এটা পড়া, এই জন্য আমাদের এটা পড়া। আচ্ছা, গুড, লিখে নেন ভাই। তার মানে পাহাড় পৃথিবীর কোথাও নাই? আছে রে ভাই, আছে, সব জায়গায় আছে, কিন্তু এটা স্পেসিফিক পাহাড় বলা হয় না। ওটা পর্বতের একটা অংশ ধরা জি হয়। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি পর্বতের স্যার। অংশ ধরা হয়। কোনো কিছু ভিতরে রাখবেন না, যেটা জানার দরকার কোনো কিছু ভিতরে রাখবেন না। হয়তো এমনও হতে পারে যে আপনি একটা প্রশ্ন করলেন, আমি একটা উত্তর দিলাম, এই একটা মার্কের কারণে আপনি পিলিতে কি টিকে গিয়ে চাকরি পেলেন, তাই না? এমনও তো হয়। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে পাহাড়। এরপরে দেখেন ছোট্ট যেটা 4 নাম্বার, সেটাকে কি বলে? টিলা।
অন্য দেশে এটার কোনো ইয়ে নাই। তাহলে টিলা কেন বলে? 50 থেকে 500 মিটার। তাহলে এইটা কোথায় আছে? সিলেট অঞ্চলে। গ্রেটার কি সিলেট অঞ্চলে এই টিলাটা পাওয়া যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, সিলেট অঞ্চলের টিলা বেশি পাওয়া যায়, অন্যান্য কিছু অঞ্চলে টিলা পাওয়া যায় না। অন্য কিছু অঞ্চলে কি পাওয়া যায় না? টিলা পাওয়া যায় না। এখন হচ্ছে কিন্তু অন্য অঞ্চল থেকে আবার টিলা নিয়ে প্রশ্ন এসেছে। সেটা কি আপনি বলেন? খালি তো আমি খালি বলে যাব, আপনারা খালি ইয়ে করবেন, এটা তো হতে পারে না। বলেন ভাই, একজন খুব কথা বলছেন, প্রশ্ন টশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। আপনি এখন চুপে গেলেন, বলেন যে কোনো, আপনি কোনো হেজিটেশন করবেন না যে হচ্ছে স্যার মনে হয় বিরক্ত হবে বা আদার্স কিছু, এগুলো কিচ্ছু মনে করবেন না, বলেন। টিলা কি তাহলে এই বান্দরবান জেলা থেকে অনেক আছে কিনা? গুড গুড, দ্যাটস লাইক এ ভেরি গুড পয়েন্ট। টিলা হচ্ছে সিলেটে, আর বান্দরবান হচ্ছে কি পার্বত্য অঞ্চল। তাহলে বান্দরবনে হচ্ছে টিলা বিক্ষিপ্ত একটা দুইটা করে আছে, কিন্তু প্রশ্ন দুবার এসেছে নতুন সিলেবাসে বান্দরবনের টিলা থেকে। সেটা কি? খাগড়াছড়ির আলু টিলা বান্দরবনের পাশেই অবস্থিত। এটা কোথায়? খাগড়াছড়ি। তাহলে এই আলু টিলাটা হচ্ছে কিসের জন্য বিখ্যাত? পার্বত্য গুহা। পার্বত্য গুহা পাওয়া গেছে মানে অনেক বিশাল ব্যাপার। মানে লিথিক পিরিয়ড বা বরফ যুগে এখানে কি ছিল? মানুষের বরফ যুগ বলছি, জি, জি। প্রস্তর যুগে এখানে মানুষের বসবাস ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, গুড। এখন আমরা টিলার পরেরটায় চলে যাব, যেখান থেকে অনেকগুলো কি প্রশ্ন এসেছে। কিন্তু তার আগে আমি পাহাড় নিয়ে একটা এই কোয়েশ্চেন আপনাদেরকে করতে চাই। আপনারাও তো কিছু পড়াশোনা করেন। গারো পাহাড় নিয়ে কয়েকটা প্রশ্ন এসেছে, অনেকবার এসেছে। এটা তো আপনারা ছোট থেকে উত্তর দিয়ে আসছেন। কিন্তু গারো পাহাড়ের বাইরেও আরেকটা পাহাড় এসেছে প্রশ্ন, এইটা আপনি আমাকে বলেন। বলেন ভাই, সবাই বলেন আপনারা। চিম্বুক পাহাড়। আমি আপনাদের ইয়েতে যাই, আমি টেকনিক্যালি এটা আপনাকে অ্যাভয়েড করে গেছি।
সেটা হচ্ছে চিম্বুক পাহাড়। কোথায়? বান্দরবান। এটাকে কি বলা হয়? পাহাড়ের রানী। ক্লিয়ার? চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী। তাহলে পাহাড়ের জোন কোথায়? ময়মনসিংহের উত্তর দিকে। কিন্তু পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে? আপনার কি আছে? এই পাহাড় আছে। এইটার জন্য আমি এতক্ষণ কি এরপর আমি দেখেন আমরা এখানে দেখলাম যে পৃথিবী, ভূপ্রকৃতির ধরন, মালভূমি, পাহাড়, টিলা। এখন আমরা 6 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে প্রথম দিকে একজন একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে প্লাইস্টোসিন। এই এত ধ্যাপসা করে লিখে লেখাটা ইয়ে করা যাচ্ছে না। কি সোপান? প্লাইস্টোসিন সোপান। এখন আশ্চর্য হয়ে যাবেন আপনি যে প্লাইস্টোসিন সোপান নিয়ে প্রায় কিন্তু কি আসছে, প্রশ্ন আসছে। হ্যাঁ, তাহলে এইটা ধরেন এইরকম উঁচু, তাহলে প্রায় 20 থেকে কত 50 মিটার উঁচু। তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 20 থেকে 50 মিটার উঁচু। এখানে কিন্তু 3টা সেগমেন্ট আছে। আমি প্রাথমিকভাবে আপনাদেরকে হালকা আইডিয়া দিয়েছিলাম। তাহলে বরেন্দ্র কয়েকবার এসেছে, 9320 স্কয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। হ্যাঁ, তাহলে এইটা কোথায় দেখেন, গাইডে কি দেওয়া থাকে, ভুল দেওয়া থাকে। গাইডে দেওয়া থাকে রাজশাহী। হ্যাঁ, আপনারা জানেন 1984-86 দিকে কি হলো, রাজশাহী থেকে কি করা হলো, চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, তারপরে হচ্ছে কি তাহলে বরেন্দ্র আগে ছিল হচ্ছে রাজশাহী বলা হতো, কিন্তু নওগাঁ, নাটোর, চাপাই এগুলো তো আলাদা হয়ে গেছে। তাহলে এখন বলবেন হচ্ছে রাজশাহী, চাপাই, নওগাঁ আর বগুড়া। হুম, এরপরে আপনি দেখেন 2টা জায়গা আছে। একটা হচ্ছে এটা মধুপুর, গতবার ভাওয়াল আসলো, এবার মধুপুর আসতে পারে। এটা হচ্ছে টাঙ্গাইল। আর ভাওয়াল এটা হচ্ছে কি গাজীপুর, 4103 স্কয়ার কিলোমিটার। এরপরে দেখেন লালমাই, এটা কোথায়? কুমিল্লা। এটা 33.34 স্কয়ার কিলোমিটার। বাস, তাহলে প্লাইস্টোসিন সোপান আমরা দেখলাম যে 20 থেকে 50 মিটার উঁচু। ঠিক আছে, এখানে কোনো কোয়েশ্চেন আছে? স্যার বর্গ কিলোমিটার
কি পড়া লাগবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শোনেন, আমি একটা কথা বলি। এখন ব্যাপার হচ্ছে পড়ার স্ট্যান্ডার্ডটা তো আপনাদের বেশি, তাই না? আপনারা বিসিএস দিতে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে পিলি ধরে পড়াইলে এই পিলিতে টিকা যায় না। এই জন্য আমি রিটেন ভাইবা ধরে একসাথে পড়াই, যাতে পিলির সব কোয়েশ্চেন গুলো কমন পাই, রিটেনেও তার 60% কাভার হয়ে যায়, এবং ভাইবাতে যেতে যেতে তার মোটামুটি ম্যাক্সিমাম অংশ কি হয়ে যায়, কাভার হয়ে যায়। এই জন্য এই জিনিসগুলো এখন থেকেই ধরেন কি একটু চেষ্টার মধ্যে রাখতে হবে। আর একটা জিনিস আপনি মনে স্যার রাখবেন, 2 নাম্বারটা কি লিখছিলেন স্যার? যে ভাওয়ালের মধুপুর, ভাওয়াল ভাওয়াল গাজীপুর। আর এখন থেকে একটু প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এক সময় কি সবকিছু কাভার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ভাই বলেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা? তার প্লাইস্টোসিন কালে সোপানটা মূলত কি? আচ্ছা, গুড। 25,000 বছর আগে, 25,000 বছর আগে মেটামরফিক কিছু চেঞ্জ হয়। আপনারা তো আইস এজ শুনেছেন, পৃথিবীতে 4টা আইস এজ হয়। আইস এজ নামে কিছু মুভিও ছিল, হলিউড মুভি তৈরি করেছে। এই আইস এজ এর পরে পৃথিবীতে একটা বড় মেটামরফিক চেঞ্জ হয়। এই মেটামরফিক চেঞ্জ গুলোর ফলে পাহাড়গুলো সব ক্ষয়ে, মানে ধূলিসাৎ হয়ে আহ ইয়ে আকারে, পলি আকারে নেমে গেছে, কিন্তু সমতল। সমতল হয়ে গেছে। কিন্তু ইয়েটা ঠিক ছিল, ওই যে মালভূমিটা কি ঠিক ছিল, মালভূমিটা কি ঠিক ছিল। And এই সংক্রান্ত আর কোনো কোয়েশ্চেন আছে? দেখেন, মনে রাখতে হবে 2 থেকে 20-50 মিটার। আর এটার কিন্তু মাটির রং হচ্ছে লালচে, মানে হালকা লাল। মাটির রং কি হালকা লাল। এখন এইটা পার করে আমরা দেখব যে সমভূমি। সমভূমি মানে সমান ভূমি, অর্থাৎ 2 থেকে 10 মিটার উঁচু। তাহলে এখানে দেখেন বিশ্বের বৃহত্তম কোনটা? মধ্য ইউরোপ সমভূমি। আর বাংলাদেশে দেখেন 1,24,266 স্কয়ার কিলোমিটার। এটা হচ্ছে দেশের হচ্ছে 80%। বিশ্বের বৃহত্তম হচ্ছে মধ্য ইউরোপ সমভূমি। বাংলাদেশের আর বাংলাদেশের সমভূমি যেটা, বাংলাদেশে আয়তন 1,24,266 স্কয়ার কিলোমিটার, যা দেশের হচ্ছে কি 80 ভাগ। দেশের কত? 80 ভাগ। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সৈকত। সৈকত হচ্ছে 1 থেকে 2 মিটার। এটা কোথায় থাকে? উপকূলে। কোথায় থাকে? উপকূলে। 120 কিলোমিটার দীর্ঘ কক্স বাজার বিশ্বের দীর্ঘতম
কক্সবাজারটা কি বিশ্বের কি দীর্ঘতম হচ্ছে সমুদ্র সৈকত। এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আছে? পুরোনো বইগুলোতে দেখবেন 155 কিলোমিটার দীর্ঘ হচ্ছে কক্সবাজার, কথাটা সত্য। পুরোনো বইগুলোতে লেখা আছে 150 কি 155 কিলোমিটার, কিন্তু আহ বর্তমানে আপনি লক্ষ্য করবেন যে হচ্ছে এইটা হচ্ছে 120 কিলোমিটার, কারণ সমুদ্রপৃষ্ঠের কি উচ্চতা বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে ফিরে যাই, আর দুইটা করলেই হবে। এইটা ধরেন পর্বত, এইটা ধরেন মালভূমি। তাহলে পর্বত আর কি মালভূমি। এইখানে যে নিচু ভূমিটা আছে, এখানে যে নিচু ভূমিটা আছে এইটাকে কি বলে? গিরিখাত। ঠিক আছে, এইটাকে বলে গিরিখাত। তাহলে পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে যেটা, সেটা আমাদের জানা দরকার। গভীরতম কলোরাডো গিরিখাত, এইটা আপনার হচ্ছে ইউএসএ তে। তাহলে পৃথিবীর বৃহত্তম গিরিখাত হচ্ছে ইউএসএ তে। আর 10 নাম্বার আমরা দেখব যে একজন বলছিলেন উপত্যকা, এইটা কি পাহাড়, এইটা কি টিলা বা পাহাড়। তাহলে এইখানে যে সমতল ভূমি, এইটাকে বলা হয় উপত্যকা। বুঝলেন? তাহলে দুইটা জিনিস আপনাকে কনফিউজড করে দেয়। একটা হচ্ছে পর্বত আর মালভূমির মধ্যে যেটা অবস্থিত, পর্বত আর মালভূমির মধ্যে যেটা অবস্থিত, পর্বত আর মালভূমির মধ্যে সেটা হচ্ছে গিরিখাত। আর পাহাড় আর টিলার মধ্যে যেটা অবস্থিত সেটা হচ্ছে উপত্যকা। স্যার গিরিখাত উপত্যকা কি সমতল? হ্যাঁ, মোটামুটি সমতল। গুড কোয়েশ্চেন। বলেন হযরত ছাত্রছাত্রী, আর কোনো সমস্যা আছে কি? এবার বাংলাদেশের সম্পদের বন্টন ও গুরুত্ব। বাংলাদেশের প্রধান সম্পদ কোনটা? বাংলাদেশ কি মাতৃক দেশ? নদী। নদী। হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোথায় থেকে? নদী।
নদী, উপনদী, শাখা নদী সবকিছু আমরা পানির মতো শিখে নিব, কিন্তু একটু মার্জিনাল ভাবে লিখতে হবে। স্যার একবারে ধ্যাপসা করে বিশাল করে মোটা করে লিখেন, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। আমি নদীর ক্ষেত্রে আমাকে লিখতে হবে, মানচিত্র বুঝাইতে হবে, সব মিলে একটু মাঝারি গোছের লিখবো, আপনি একটু কষ্ট করে এখানে দেখতে হবে। হ্যাঁ, তাহলে শিরোনাম দেন নদী, লিখেন। আমি বলে দিচ্ছি, শিরোনাম দেন নদী, উপনদী, তারপর শাখা নদী। কি বললাম? নদী, উপনদী, তারপরে শাখা নদী। নদী, উপনদী, শাখা নদী, নদীর উৎপত্তি স্থল, তারপরে হচ্ছে নদীর প্রবাহ পথ। তাহলে আমরা প্রথমে দেখলাম যে এই জায়গায় হচ্ছে হিমালয়, এই জায়গায় হিন্দুকুশ, আচ্ছা এই জায়গায় হিমালয়, এই জায়গায় হিন্দুকুশ, এই জায়গায় কারাকোরাম। হ্যাঁ, তাহলে আমরা ভালো করে লক্ষ্য করব যে স্যার, হিন্দুকুশ কাকে বলে? হিন্দুকুশ একটা পর্বতের নাম, এটা আমাদের টপিক না, এটা আমাদের টপিক না, জাস্ট বোঝানোর জন্য বলছি। হিন্দুকুশ কাকে বলে এটা আমাদের জানার দরকার নাই, এটা একটা পর্বতের নাম। হুম, তাহলে লেখাটা একটু চিকন করে নি। আচ্ছা, এখন সিম্পলি আমরা জানি যে হচ্ছে বাংলাদেশে নদী কতটা? 700টা। নদী গবেষণায় ইনস্টিটিউট, নদী মন্ত্রণালয়। কিন্তু সম্প্রতি নদী রক্ষা নামে একটা কমিশন গঠন করা হয়েছে। নদী রক্ষা কমিশন বলছে যে বাংলাদেশে দূষণের দিক থেকে নদী হচ্ছে প্রায় 1000টা। 1000টা নদী নিয়ে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। এই জায়গাগুলোতে দূষণ হয়েছে। হুম, ভালো, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে 1000টা নদী নিয়ে আমরা কাজ করব, এই 1000টা অঞ্চল নিয়ে, স্থান নিয়ে কাজ করব। এই স্টুডেন্ট লাফালাফি করছে, স্টুডেন্ট বলছে যে বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে কত? বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে কত? 1000। বাংলাদেশের মোটেও নদীর সংখ্যা কত না, 1000 না, বাংলাদেশের নদীর সংখ্যা হচ্ছে প্রায় 700টি। তাহলে এই 700টি নদী শুনে মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে মোট নদী হচ্ছে কয়টা? প্রধান নদী হচ্ছে 4টা। এই 4টা নদী থেকে বাকি সব নদীর সৃষ্টি। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে লিখবো, খাতায় লিখেন, 1 নাম্বার দিয়ে লিখেন পদ্মা বা গঙ্গা। হিমালয়ের এই পার থেকে বিপাশা, শতদ্রু, সাটলেজ, রাভি, সায়ক, সিন্ধু, এই 7টা নদী একত্রে পাঞ্জাবের ওপর দিয়ে গেছে, এই জন্য পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। এই সিন্ধু, এই 7টাই হচ্ছে এখন পাকিস্তানে অবস্থিত। ওটা নিয়ে আমাদের অত হেডেক নাই, পুরনো সিলেবাসে এখানে ঝামেলা ছিল সে নদীর পানি বন্টন নিয়ে, এই জন্য কোয়েশ্চেন আসতো। এখান থেকে প্রথম যে জিনিসটা আসলো সেটা হচ্ছে মন্দাকিনী, মীনাক্ষী, শ্বেতগঙ্গা, দামোদর। এই 4টা হরিদ্বারে এসে মিলিত হলো, মিলিত হয়ে এগিয়ে যেতে লাগলো। এখান থেকে দিল্লিতে, এলাহাবাদে এসে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টা মিলিত হয়ে এগিয়ে যেতে লাগলো।
এখান নেপাল থেকে কালী, কুশি, সন্ন্যাসী, অযোধ্যায় মিলিত হলো। এখানে সপ্তকী, নেপালের 7টা নদী, নেপালের 7টা নদী এসে মিলিত হলো পাটলিপুত্র বা পাটনায়। নদীটা এগিয়ে যেতে লাগলো। এখানে অজয়, ভাগীরথী আর হুগলি, এই 3টা নদী নেমে গেল। হুগলির তীরে কলকাতা, হুগলি, হাওড়া, 3টা বড় বড় শহরের জন্য প্রচুর পরিমাণে পানির দরকার। এই জন্য ভারত বাংলাদেশের সীমানা থেকে 17.5 কিলোমিটার আর ভারতের সীমানা থেকে 16.5 কিলোমিটার আগে কি করে ফেললো, ফারাক্কা বাদ দিয়ে পানি আটকে দিল। এইটা বাংলাদেশের রাজশাহী চাপাই সীমানা নির্ধারণ করে কুষ্টিয়া দিয়ে কি করলো, এগিয়ে গেল। যাই এখানে ব্রহ্মপুত্রের বর্তমান মূল প্রবাহ মেঘনার সাথে এই যমুনার সাথে মিলিত হলো, মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে এগিয়ে যেতে লাগলো। যাই এখানে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে কি পতিত হলো। তাহলে নদী গবেষণা ইনস্টিটিউট বলছে বা যৌথ নদী কমিশন বলছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে গঙ্গা, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পদ্মা, আবার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মেঘনা। তাহলে এই নদীটা অনেক ব্যাপক। তাহলে একটা নদী থেকে যখন একটা ধারা বেরিয়ে যায় তখন সেটাকে বলে শাখা, আর যে ধারাটা এসে যুক্ত হয় সেটাকে বলা হয় উপনদী। তাহলে এখান দেখেন মাথাভাঙ্গা, গড়াই, ভৈরব, কুমার, মধুমতি, আড়িয়াল খা, ধানসিঁড়ি, কীর্তনখোলা। এখানে দেখেন রূপসা, পশুর, শিবসা, এখানে কপোতাক্ষ, হাড়িয়াভাঙ্গা, হরিণঘাটা। তাহলে আমরা দেখলাম যে গোটা বরিশাল এবং আপনার এই খুলনা বিভাগ, এই দুইটাই কিন্তু কার, গঙ্গার অবদান। এখান থেকে কুলিক, টাঙ্গন, নাগর, পাগলা, পুনর্ভবা, এরা সবাই এসে মহানন্দায় পড়লো, মহানন্দা আবার এসে পদ্মায় পড়লো। তাহলে এগুলো পদ্মার হচ্ছে কি উপনদী। আবার এই দিক দিয়ে বেরিয়ে গেল বড়াল, এই দিক থেকে আসলো নারদ, ইছামতি। তাহলে ভালো করে একবার তাকিয়ে দেখেন যে আমরা বললাম যে বাংলাদেশে নদী যদি কয়টা থাকে, 700টা থাকে, তাহলে মোটামুটি সব নদী প্রধানত 4টা নদী দ্বারা সৃষ্টি। সেটা কি কি? এক হচ্ছে গঙ্গা। তাহলে আমরা আবার এটা একটু মোটা করে গঙ্গা সম্পর্কে যা তথ্য আছে সব কি লিখে নিব। তাহলে প্রথম লিখব উৎপত্তি। উৎপত্তি কোথায়? গাঙ্গোত্রী হিমবাহ। তাহলে উৎপত্তি কোথায়? গাঙ্গোত্রী হিমবাহ। তাহলে আমরা শাখা নদী আছে, শাখা নদী কি দেখলাম? বড়াল, গড়াই, কুমার, ভৈরব, মধুমতি, আড়িয়াল খা। আর মাথা ভাঙ্গা। তাহলে এগুলো আমরা দেখলাম শাখা, এগুলো পদ্মা থেকে বেরিয়েছে। তারপর আমরা দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে উপনদী। টাঙ্গন,
কুলিক, নাগর, মহানন্দা আর পাগলা। এখন এখানে বেশ কিছু পয়েন্টিং থেকে কি আসে, প্রশ্ন আসে। এখানে বেশ কিছু কোয়েশ্চেন আসে পয়েন্টিং থেকে। সেটা কি? এই পয়েন্টটা থেকে প্রথম প্রশ্ন আসে, যেমন গঙ্গা প্লাস যমুনা মিলে কি হলো? পদ্মা। কোথায়? গোয়ালন্দ। দ্বিতীয় পয়েন্টিং দেখেন এইটা, পদ্মা প্লাস মেঘনা মিলে কি হলো? মেঘনা। কোথায়? চাঁদপুর। বাস, সিম্পল। তাহলে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা বা পদ্মা। স্যার একটি প্রশ্ন ছিল। জি 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 ভাই ভাই, ওয়েলকাম। স্যার এই ভৈরব নদীটা কি কিশোরগঞ্জের যে ওইটা? না না না, এটা কিশোরগঞ্জের ওটা ভৈরব নদী হতে যাবে কেন? কিশোরগঞ্জে ওইটা হচ্ছে ভৈরব বাজার, ওই জায়গাটার নাম হচ্ছে ভৈরব। ঠিক আছে স্যার। ওই ভৈরবে আপনার মেঘনা আর ব্রহ্মপুত্র মিলিত হয়েছে, ওইটা তো পড়বো পরে, এটা স্ক্রিনশট করে নেন, হলে আমি এটা মুছে দিই। স্যার শাখা নদী আর উপনদীটা একটু বলবেন? বলবো, বলেছি এর আগে, একটু কনসেন্ট্রেট করেন। অর্থাৎ যখন মূল নদী থেকে পানি বেরিয়ে যাবে তখন সেটা শাখা, আর মূল নদীতে পানি যুক্ত হলে তখন সেটা উপনদী। ক্লিয়ার? তাহলে পানি জি যখন স্যার। মূল নদী থেকে বেরিয়ে যাবে তখন শাখা নদী, মূল নদীতে পানি যুক্ত হলে সেটা উপনদী। তাহলে এটা আমরা মুছে নিয়ে দিয়ে এখন আবার আমাদের ব্রহ্মপুত্রে যেতে হবে। আচ্ছা, এখন ভালো করে লক্ষ্য করেন, আমাদেরকে আরেকটা কালার নিতে হবে ডিফারেন্স বোঝার জন্য। এইটা নিলাম। এখানে দেখেন হিমালয়ের মানস সরোবর, কৈলাস শৃঙ্গের নিচে একটা সরোবর আছে, সেটার নাম মানস। এই মানস থেকে উৎপন্ন হয়ে এই দিক দিয়ে ব্রহ্মপুত্র, এই দিক দিয়ে একটু চিকন করে নিই, নাহলে বোঝা যাবে না। এই দিক দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢোকে, এই ভৈরব বাজারে যে মেঘনার সাথে কি মিলিত হলো। এখানে দেখেন ধরলা, তিস্তা, যমুনাশ্বরী, এই বাঙালি, এই দিক দিয়ে করতোয়া, এই দিক দিয়ে ধরেন আত্রা এসে মিলিত হলো, এই দিক দিয়ে কংস, এই দিক দিয়ে সৌমেশ্বরী এসে মিলিত হলো। তাহলে ধরেন বিশাল পানি প্রবাহ কার? ব্রহ্মপুত্রের। কিন্তু প্রবলেম হলো 1787 সালে প্রবল একটা ভূমিকম্পের সৃষ্টি হলো। সালে প্রবল একটা ভূমিকম্পের সৃষ্টি হলো। পরে এখান থেকে এই 1787 সালে ভূমিকম্পে ফাটলের ফলে যমুনার সৃষ্টি হলো।
এই দিক দিয়ে বেরিয়ে গেল বংশী, এখান থেকে ধলেশ্বরী, ধলেশ্বরী শাখা নদী বুড়িগঙ্গা, এখান থেকে শীতলক্ষা সৃষ্টি হলো, বুড়িগঙ্গা যে আবার শীতলক্ষাতেই পড়লো। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম, এই দিক দিয়ে আবার ধরেন তুরাগ বেরিয়ে গেল। আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে, আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন, ব্রহ্মপুত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, গোটা রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ জুড়ে ব্রহ্মপুত্রের কি বিস্তৃতি। তাহলে আমরা উৎপত্তি লিখলাম, কৈলাসের স্যার মানুষ। এটা কি নদীর উৎপত্তি? বললাম না, 2 নাম্বার ব্রহ্মপুত্র লিখে দিচ্ছি, এই যে ব্রহ্মপুত্র। 1 নাম্বার গেল গঙ্গা, এখন আমরা 2 নাম্বার কি করব? ব্রহ্মপুত্র। বললাম না যে 4টা আমাদের কি প্রধান নদী হচ্ছে, 4টা থেকেই সব নদীর সৃষ্টি। আচ্ছা, যাই হোক, ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে কৈলাসের মানুষ সরোবর। শাখা নদী শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী আর যমুনা। তাহলে উপনদী, শাখা নদী হচ্ছে 4টা, আর উপনদী হচ্ছে করতোয়া, আত্রাই, ধরলা আর তিস্তা। ধরলা আর তিস্তা। তাহলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, 44-এ প্রশ্নটা এসেছে, 1787 ভূমিকম্প। এই ভূমিকম্পের ফলে কার সৃষ্টি? যমুনার সৃষ্টি। এইটা তাহলে কি দীর্ঘতম আন্তর্জাতিক নদী? তা আপনারা জানেন যে বাংলাদেশের মোট আন্তর্জাতিক নদীর সংখ্যা কত? 57টা। এই 57টা আন্তর্জাতিক নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম যেটা, সেটা হচ্ছে যমুনা। তাহলে এইটা তুলে নেন, প্রশ্ন এর মধ্যে থেকেই আসে, তুলে নেন। স্যার, যমুনা নদীর চিষ্টি যে লিখছেন, তার কি ওইটা কি লিখছেন, কোষ লিখছেন নাকি? হ্যাঁ, কোনটা বলছেন ভাই? 1787 ভূমি লিখার পর ওই 1787 সালে ভূমিকম্পের ফলে যমুনা নদীর কি হয়েছে? সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এর আগে যমুনা ছিল না। আপনাদেরকে ওই যে বললাম না, ওইটাই। আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার, যমুনাই দীর্ঘতম আন্তর্জাতিক নদী। যমুনা না, আমরা পড়ছি কোনটা? ব্রহ্মপুত্র। হ্যাঁ, এই ব্রহ্মপুত্র হচ্ছে কি দীর্ঘতম আন্তর্জাতিক নদী। আর 1787 সালে ভূমিকম্পে যমুনার সৃষ্টি। মানে কোথায় থেকে সৃষ্টি? কোথায় থেকে সৃষ্টি? হযরত ছাত্রছাত্রী, এই ব্রহ্মপুত্র থেকেই সৃষ্টি যমুনার। ক্লিয়ার? স্যার এখানে আন্তর্জাতিক নদী বলতে কি বোঝানো হয়েছে? আন্তর্জাতিক নদী যেটা কমপক্ষে 2টা দেশের সীমানা অতিক্রম করেছে, এইটা আন্তর্জাতিক নদী। তার মানে স্যার সারা বিশ্বের ভিতরে আন্তর্জাতিক নদী বড় হচ্ছে ব্রহ্মপুত্র? না না না, আন্তর্জাতিক নদী
পৃথিবীতে বৃহত্তম হচ্ছে অ্যামাজন আমাজন, অ্যামাজন আর আমিও সেটাই দীর্ঘতম জানতাম হচ্ছে স্যার। নীল। দীর্ঘতম হচ্ছে নীল। আর হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে যতগুলো আন্তর্জাতিক নদী আছে তার মধ্যে দীর্ঘতম হচ্ছে কোনটা? এই তো স্যার, এইটা ক্লিয়ার হইলাম এখন। সব ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। যেটা মনের মধ্যে কোনো কিছু রাখবেন না, যেটা জানা দরকার প্রশ্ন করবেন। আবার সময়ের একটা ব্যাপার আছে, তাই না? তো ঠিক আছে, তাহলে আমরা আর দুইটা বাকি আছে। মেঘনা, এবার লিখেন মেঘনা। স্যার ব্রহ্মপুত্র নদীর পানির গতিপথ পরিবর্তন হয় এটা কত সালে স্যার? 1787 সালে। লক্ষ্য করবেন এটা কিন্তু 44 BCS ওই প্রশ্নটা এসেছিল। আমি যেগুলো বলছি সব BCS এরই প্রশ্ন। এবার আমরা একটু নীল কালি নিলাম, লাল কালি নিলাম। লাল কালি তো দেখা যায়, লাল কালি দিয়ে লিখবো না, কিন্তু ইয়েগুলো দেখানোর জন্য। এখানে দেখেন, এটা মুছে দিই, এটা দরকার নয় এখন। এখানে দেখেন, নাগা থেকে তুতভাই, মণিপুর থেকে তুইরং, এই দুইটা টিপাই মুখে মিলিত হয়ে বরাক নাম ধারণ করলো। তাহলে এ পর্যন্ত কি বরাক লিখতে হবে না, এটা জাস্ট দেখানোর জন্য বলছি। এই বরাক থেকে এখানে কুশিয়ারা উৎপন্ন হয়ে চলে আসলো, এই দিক দিয়ে ঢুকলো সুরমা। এই দুইটা যে আজমিরিগঞ্জে, হবিগঞ্জের আজমিরিগঞ্জে যে মিলিত হলো, দিয়ে নদীটার নাম হলো কালনী। কালনী এগিয়ে যেতে লাগলো এই দিক দিয়ে, যায় এই জায়গায় ভৈরব বাজার মিলিত হলো মেঘনার সাথে, দিয়ে মেঘনা নাম ধারণ করে এগিয়ে গেল। এখানে দেখেন মনু, বাউলাই, ধেনু এরা মিলিত হলো। এখানে তিতাস, এখানে গোমতী মিলিত হয়ে একটা বড় প্রবাহ নিয়ে মেঘনা নেমে গেল। তাহলে আমরা দেখলাম যে সিলেট, পূর্ব ময়মনসিংহ এবং পূর্ব ঢাকা আর বরিশাল, এই অংশটা মোটামুটি হচ্ছে কি মেঘনা দ্বারা সৃষ্ট। তাহলে আমরা ইয়েগুলো লিখে নিব। আমরা দেখলাম উৎপত্তি। উৎপত্তি কোথায়? নাগা, মণিপুর। এন্ড পয়েন্টিং গুলো জানতে হবে। সুরমা প্লাস কুশি আরা মিলে কি কালনি। কোথায়? সুরমা প্লাস, আজমেরিগঞ্জে হ্যাঁ গুড, আজমেরিগঞ্জ, এটা হবিগঞ্জের একটা জায়গা। এরপর দেখেন কালনি প্লাস ব্রহ্মপুত্র মিলিত হয়ে কি হলো মেঘনা। কোথায়? ভৈরব, ভৈরব বাজার। ঠিক আছে। আর এটার উপনদী নয়, পাহাড়ি নদীর উপনদী থাকে না, এই শাখা নদী থাকে না, এটা এই উপনদী আছে, উপনদী। শাখা নদী নাই বলা হয় বা ধরা হয় না কেন, আছে। আমি তো সারা বাংলাদেশে আমাদের 25-30টা ক্যাম্পাস আছে, সেগুলোতে ক্লাস নিতে যাই এবং এগুলো কাছে থেকে আমি দেখি সব, এগুলো আমি পড়াই, আমাকে এটা শিখতে হবে কাছে থেকে। শাখা নদী ধরা হয় না মেঘনা, কিন্তু শাখা নদী আছে। কেন ধরা হয় না? এই শাখা নদীগুলো যে আবার মেঘনায় পড়েছে, এই জন্য এটা শাখা নদী উপনদী কিছুই ধরা হয় না। তাহলে উপনদী হচ্ছে মনু, তিতাস, বাউলাই আর গোমতী। তাহলে কয়টা উপনদী? 4টা। মনু, তিতাস, বাউলাই, গোমতী। বাস, এটা স্ক্রিনশট করে নেন। আপনাদের ক্লাস টাইম শেষ অলরেডি। বেশ কিছু প্রশ্নের জবাব দিতে যাই, একটু দেরি হয়ে গেল, অসুবিধা নাই। আপনারা এটা তুলে নেন, তারপরে তো কর্ণফুলী ছোট বাকি আছে, বেশি নাই।
এটা একটু স্ক্রিনশট করে নেন। উপরে যদি নদীর নামটা স্ক্রিনশট করলে পরবর্তীতে ওইটা সুন্দরভাবে মনে রাখতে পারি। কোনটা কোনটা বলেন বলেন, নদীর নাম লিখে দিব উপরে? ওই যে ব্রহ্মপুত্র লেখা আছে, তাহলে এটা মেঘনা লিখেন। হ্যাঁ, নেন এবার স্ক্রিনশটটা করে নেন। জি স্যার, জি স্যার, হ্যালো, নদীর নাম লিখে দিলে পুরো স্ক্রিনশটটা করলে ওটা কভার করা যায়। শাখা নদীর এটা লিখবো স্যার? না না, শাখা নদী তো নাই, আপনি কেন লিখবেন? আচ্ছা, তাহলে এটা মিশিয়ে দিই এখন। হ্যালো, হয়েছে আপনাদের স্ক্রিনশট? জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক জি ইউ। স্যার। জুম্মাবাদ তো আজকে, সময়টা একটু দেখতে হবে। তাহলে এখন মেঘনাটা আমরা মুছে দিলাম, এখন লাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, কর্ণফুলী। এখন সিম্পল একটা জিনিস লক্ষ্য করেন, অন্য কালার নেই। এখান থেকে নেমে আসলো হালদা, বোয়ালখালী, রাখিয়াং আর কাসালং। তো এই চারটা নদী, এই চারটা নদী থেকে কি করা হলো, বাদ দিয়ে কি করা হলো, আটকে ফেলা হলো। আটকে ফেলে এই চারটা নদীর পানি একেবারে কর্ণফুলীর সাথে কি করে দেওয়া হলো, মার্জ করে দেওয়া হলো। ফলে এই চারটা নদী কাপ্তাই লেকে পরিণত হলো, কাপ্তাই লেক। এরপরে আপনারা দেখলেন সীমানা নির্ধারণ করে নাফ, সাঙ্গু, মুহুরী আর মাতামুহুরী। তাহলে আমরা দেখলাম যে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, দেখলাম যে গোটাটাই কি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম গোটাটাই কর্ণফুলী এবং পার্শ্ববর্তী নদী দ্বারা গঠিত। তাহলে এখন আমরা লিখে নিব, প্রথম হচ্ছে উৎপত্তি, লুসাই পাহাড়। এটা কোথায়? মিজোরাম। কি পাহাড়? লুসাই পাহাড়। এটা হচ্ছে মিজোরাম। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সর্বোচ্চ খরস্রোত নদী। আরেকটা জিনিস মনে রাখতে হবে, উপনদী কি কি? বোয়াল খালী, কাঁচা লং, রাখি আন, আর কি? হালদা। বোয়ালখালী, কাঁচালং, হালদা আর রাখিয়া। সুন্দর করে কি তুলে নেন। স্যার, কর্ণফুলীরও শাখা নদী নাই? না, পার্বত্য পাহাড়ি নদীরই যদি শাখা নদী না থাকে, তাহলে পার্বত্য নদী শাখা নদী কিভাবে থাকবে? কারণ বাড়ানোর পথ থাকে না, সামনে পর্বত থাকে, ওই জন্য বাড়ানোর পথ থাকে না। জি স্যার। লেখা হলো ভাই?
জি স্যার। তো ঠিক স্যার আছে, সর্বোচ্চ খরস্রোতা নদী না পদ্মা এরকম একটা তথ্য আছে। এটা ভুয়া 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 ভুয়া। সবচেয়ে কম স্রোতের নদী যেগুলো সেগুলোর মধ্যে একটা পদ্মা। তার মানে মিডিয়ায় আপনার সবচেয়ে খরস্রোতা নদী ছিল হচ্ছে কোনটা? মেঘনা। কাপ্তাই বাদ দেওয়ার আগে বাংলাদেশের ব্রিটিশ, সবচেয়ে বেশি মানে খরস্রোত নদী হচ্ছে পদ্মা, এইভাবে বলতে পারি কি? না, এটা তো সম্পূর্ণ ভুয়া কথা। পদ্মা তো সবচেয়ে স্লো নদীগুলোর একটা। আপনি যেটা হয়তো মানে ইয়েতে পড়ে মানে ভুল করে পদ্মা বলছেন, কিন্তু ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে, এই ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে যে ব্যাপারটা ছিল, বাংলাদেশের পাকিস্তান আমল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী ছিল মেঘনা। কিন্তু কাপ্তাই বাঁধ যখন নির্মাণ করে, এই কাপ্তাই বাঁধ নির্মাণ কাপ্তাই বাঁধ নির্মাণ করার ফলে যে হালদা, বোয়ালখালী, কার্শালং, রাখিয়াং, এই 4টা নদীকে যখন কি করা হলো, এই 4টা নদীকে যখন কি করা হলো, আপনার কর্ণফুলীর মধ্যে দিয়ে প্রবাহিত করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলো, তখনই কেবল আপনার কি, তখন থেকেই কর্ণফুলী কি বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী হলো। হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন যে স্যার, আগে পুরনো বইগুলোতে বা কোনো কোনো জায়গায় কি দেখেছি, মেঘনা দেখেছি, এইটা বলতে পারেন। কোনো কোনো জায়গায় মেঘনা দেখেছি, এইটা বলতে পারেন, কিন্তু পদ্মা তো প্রশ্নে আসে না। স্যার মেঘনা গভীরতম নদী না? হ্যাঁ, মেঘনা গভীরতম নদী। মেঘনা গভীরতম নদী, মোহনায় মেঘনা 30 মিটার। এটা তো এটা ঠিক বলে। প্রশস্ত নদীও তো মেঘনা স্যার, হ্যাঁ, প্রশস্ত নদীও তো মেঘনা। হ্যাঁ, প্রশস্ত নদী মেঘনা 13 কিলোমিটার, এটা মোহনায়। স্যার, এটা বলতে পারেন। হ্যাঁ ভাই। স্যার ওই যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে আমি তো গেছি ওই জায়গাতে স্যার, একদম যে বাঁধ, ওই বাঁধের উপরেও আমি গেছি। তো ওই জায়গাটাতে তো বাঁধ দেওয়া, ওই বাঁধের পানি যখন ছাড়া হয় তখন স্যার এই অত্র অঞ্চলে যতগুলা নৌযান আছে তাদেরকে সতর্কবাণী প্রেরণ করা হয় যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানি ছাড়া হবে। হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। জায়গায় যদি বাদই দিয়ে রাখা হইলো, তাহলে এটা তো প্রাকৃতিক ভাবে স্যার খরস্রোতা নদী হয় কিভাবে? এটা সবচাইতে খরস্রোতা নদী হয় কিভাবে? না, ওই যে আপনি বলছেন যে ইয়ে, এই যে সবাইকে সরে যেতে বলে, সাবধানে থাকতে বলে, এখন যখন বাঘ ছাড়ে তখন তো সর্ব ইয়ে মানে সবচেয়ে খরস্রোত। হ্যাঁ স্যার, তার মানে তখন তো এটা কৃত্রিম হয়ে যায়, এটা তো আর প্রাকৃতিক হইলো না। বাদ দিয়ে তো লেকের পানিটা আটকে দেয়, আটকে দেওয়ার পরে যখন দেখা যায় যে পানি ওভারফ্লো হচ্ছে, এটা তো জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করার পরেও পানি যখন ওভারফ্লো হয় তখন বাঁধগুলা ছেড়ে দেওয়া হয়। তো বাঁধগুলা ছেড়ে দেওয়ার পরে তখন ওই রকম সতর্কবাণী প্রেরণ করে যে আপনারা আপনাদের পর্যাপ্ত নেন, প্রোটেকশন নেন, না, ঠিকই বলেছেন। পানি ছাড়া হবে। ঠিকই বলেছেন। এখন এখন ব্যাপার হচ্ছে কি, যে ধরেন ওই ঘটনাটা তাই, কিন্তু তারপরেও তো খরস্রোত মেঘনার থেকে বহুগুণ খরস্রোত। হ্যাঁ, এই কারণে এটা ধরা হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কোনো চিন্তা কইরেন না, ইনশাল্লাহ সবকিছু কাভার হয়েছে। বলেন। কোশ্চেন করতে পারি? হ্যাঁ, 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 উইলিংলি। স্যার আমার একটা স্যার কোশ্চেন। হ্যাঁ, স্যার ওই যে একটা বললেন না মিজো আর হচ্ছে নাগা, মিজো নাগা বলতে আমরা কোন জায়গাটা বুঝবো স্যার? উৎপত্তি বললেন না, একটা আছে যে মিজোরাম রাজ্য, আরেকটা আছে নাগাল্যান্ড রাজ্য, বাট মিজো মিজো নাগা বলতে স্যার আমরা কোন জায়গাটা বুঝবো স্যার? এইটা আপনি যেটা বুঝবেন যে মিজোরাম এবং নাগাল্যান্ডের যে মাঝামাঝি যে পর্বত, আসলে মিজোরাম এবং নাগাল্যান্ড ধরেন পাশাপাশি, ঠিক আছে? একটা পর্বত দিয়ে আপনার একটা পর্বত দিয়েই হচ্ছে আপনার কি করা, ওই যেই মিজোরাম এবং নাগাল্যান্ড যে ডিভাইডেড করা যে পর্বতটা দিয়ে, হ্যাঁ, ওই পর্বতের ঢাল থেকেই নদীটার উৎপত্তি। ওই পর্বতের ঢাল থেকেই নদীটার উৎপত্তি, এবং এই জন্য এত খরস্রোত মেঘনা। এমনি ন্যাচারালি আচ্ছা মেঘনাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী, এটা ঠিক। স্যার আচ্ছা
আপনি বললেন স্যার ওই ব্রহ্মপুত্র আন্তর্জাতিক দীর্ঘতম নদী, এটাই কি তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী? না, এটা বাংলাদেশের দীর্ঘতম নদী না। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা, 330 মিটার। আর পদ্মা হচ্ছে বৃহত্তম নদী। হুম। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে যে 57টা আন্তর্জাতিক নদী গেছে, যেমন নাফো আন্তর্জাতিক নদী 56 কিলোমিটার, মিয়ানমারের সাথে কানেক্টেড। তাহলে বাংলাদেশে যেমন গঙ্গা, গঙ্গা বাংলাদেশের উপর দিয়ে গেছে 2556 কিলোমিটার। কিন্তু মেঘনা হচ্ছে আপনার 2897 কিলোমিটার। ব্রহ্মপুত্র 2897 কিলোমিটার। আর 2896 কিলোমিটার হচ্ছে সিন্ধু। তাহলে সিন্ধু বাংলাদেশে নাই, গঙ্গা আছে, ব্রহ্মপুত্র আছে। তা বাংলাদেশে যে 57টা আন্তর্জাতিক নদী আছে তার মধ্যে দীর্ঘতম হচ্ছে কোনটা? ব্রহ্মপুত্র। এগুলো প্রশ্ন আসে বলে পড়াই। স্যার একটা প্রশ্ন করতে পারবো? আন্তর্জাতিক জি না জি হলে জি, তাহলে বলেন। মেঘনা উত্তর করবো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার 3000 কত বলছিলেন জানি? 3000 কোনটা? মেঘনার দুর্গটা? 330 মিটার। 130। থ্যাংক ইউ, 330 কিলোমিটার, 330 কিলোমিটার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, নামাজ পড়েন জুম্মার দিন আজকে সবাই, আমার জন্য দোয়া আসসালামু করবেন। আলাইকুম। আর স্যার ক্লাস ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি। স্যার রিটেনে স্যার ওই যে হাতের লেখার স্যার আমার তো খুব প্রবলেম, স্যার এর জন্য কি কোনো সমাধান আছে? ব্রহ্মপুত্র তো এটার কোনো নদী নয়, সলিউশন নদ। নাই। এটা কি হাতের লেখা নদ এবং ভালো নদীর করতে মধ্যে হবে রিটার্নে। ডিফারেন্সটা একটু বলবেন স্যার? হাতের লেখা ভালো করতে হবে, হাতের না হলে অ্যাটলিস্ট হাতের লেখা স্বচ্ছ করতে হবে। এটার বিকল্প কোনো ব্যবস্থা নাই। এইটার বিকল্প কোনো ব্যবস্থা নাই ভাই। স্যার, পুলিশের যে উত্তরটা এটা 5 ফুট 4 তো লেভেল আমার, হ্যাঁ, সে কি কোনো সমস্যা হতে পারে? না না না, এগুলো খুব বেশি করে না এগুলো। আমার বন্ধু তো অ্যাকচুয়ালি সে বিসিএস হয়েছে, সেজন্য তাকে এগুলো জিজ্ঞাসা। খুব বেশি করে না আসলে, প্র্যাকটিক্যাল নলেজ আমরা বিশেষ দিয়েছি। এগুলো এগুলো খুব বেশি ধরে না। আচ্ছা, ওকে স্যার। থ্যাংক ইউ।